এই সিনা পাখি, কান্না করছিস কেন তুই? স্নেহা এবার শান্ত থাকতে পারলো না, কেঁদে দিয়ে বলল, আই এম সরি ভাইয়া, আমি জানতামই না তুমি আমাকে এতটা ভালোবাসো। দূর পাগলি, এখানে সরির কি আছে? আর এখন তো তুই আমারই, আর কাউকে তোকে নিতে দেব না। আরাফ স্নেহার কপালে নিজের কপাল ঠেকিয়ে আস্তে করে বলতে লাগলো, ভালোবাসি স্নেহা পাখি, অনেক ভালোবাসি। স্নেহার ভেতরে এক আলাদা শীতল হাওয়া বয়ে গেল আরাফের ভালোবাসি কথাটা শুনে। স্নেহাও তো ভালোবেসে ফেলেছে আরাফকে। তার মনে আরাফ তার নিজের জায়গা তৈরি করে নিয়েছে। স্নেহাও আস্তে করে বলে ওঠে, ভালোবাসি আরব ভাইয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আরাফ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অবশেষে স্নেহা পাখির মুখ থেকে ভালোবাসি শুনল। সে স্বার্থ। স্নেহা লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে, তাই সে আর একটুও ওখানে থাকলো না, এক দৌড়ে রোমে চলে আসলো। আজ সে বলে দিয়েছে তার মনের কথা আরাফকে। আজ আর কোনো সংকোচ নেই তার মনে। বর্তমানে আয়নার সামনে বসে গতকালকের কথাগুলো ভাবছে আর তৈরি হচ্ছে স্নেহা। আজ সে অনেক খুশি, তার জীবন থেকে সে আকাশ নামক কালো অধ্যায়কে ভুলতে পেরেছে। এবার শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করলেই সে সব দায় থেকে মুক্ত। স্নেহা একটা মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে, এটা অবশ্য আরাফি তাকে দিয়েছে। সাথে ম্যাচিং একটা দুল আর চুড়ি, সাথে হালকা সাজ। বেশ, স্নেহা একদম রেডি। স্নেহা নিচে এসে দেখে আরাফ একটা কালো শার্ট পরেছে, চুলগুলো স্ট্রাই করা। বেশ লাগছে আরাফকেও দেখতে। দেখতে দেখতে ঋতু, রাতুল, নিতু আর জুনাইদের বিয়ে হয়ে গেল। আজ তারা তাদের ভালোবাসার মানুষকে নিজেদের করে পেল। মিতু এক কোণে দাঁড়িয়ে ভাবছে কি এমন ক্ষতি হয় আকাশ তাকে মেনে নেয়। তবে তাদেরও তো এরকম ভাবে আবার বিয়ে হবে, কেন মেনে নেয় না আকাশ তাকে? মিতু আজকে সকালে গিয়ে হাসপাতালে টেস্ট করিয়ে এসেছে, তার পেটে ব্যথাটা কমছেই না। আকাশ এক সাইডে দাঁড়িয়ে রাগে ফুঁসছে, কারণ তার একটু সামনে আরাফ আর স্নেহা হাসাহাসি করছে। আকাশের রাগে গা জ্বলছে। কি এত হাসাহাসি ভাইয়ার সাথে? লজ্জা শরম নাই, এত কিছু করেও এভাবে হেসে যাচ্ছে। ঋতুকে বিদায় দেওয়ার সময় জাফর সাহেব আর স্ত্রী নিতু স্নেহার সে কি কান্না! ঋতুও তো কেঁদে একদম অস্থির। মেয়েকে বিদায় দেওয়াটা যে কত কষ্টের তা হয়তো পৃথিবীর কোনো বাবা মা বলে বোঝাতে পারবে না। রাতের দিকে স্নেহা বসে আছে ছাদে, আরাফ একটা কাজে বাহিরে গেছে। স্নেহা বসে বসে আকাশ দেখছিল, তখন পেছন থেকে কেউ বলে ওঠে, বেশ ভালোই খেলা শুরু করেছ। পেছন থেকে এমন একটা কথা শুনে স্নেহা পেছনে তাকিয়ে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। স্নেহা ভ্রু কুচকে প্রশ্ন করল, মানে? মানে তুমি কত বড় খেলোয়াড় স্নেহা। প্রথমে আমি, তারপর ওই ছেলেটা, আর এখন আমার নিজের ভাই, বা আর কতজনকে নিজের এই রূপে জালে ফ্যাসরাব্য শুনি। তোমার মতো থার্ড ক্লাস মেয়ের এমনই হয়, প্রথম একজনের সাথে তারপর আরেকজনের সাথে বেড পর্যন্ত চলে যাও, আর তারপর আরেকজনকে ফাঁসিয়ে বিয়ে করে নাও। আমি তো ভাবতে পারিনি তোমার নিরীহ চেহারার পেছনে কত বিশ্রী একটা রূপ আছে। সি! আকাশের কথাগুলো শুনে স্নেহা আকাশের সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আগে তোমার কথা শুনে আমার অনেক কষ্ট হতো, জানো আকাশ কেন? কারণ তখন আমি তোমাকে ভালোবাসতাম, আর ভালোবাসার মানুষের চোখে নিজের জন্য ঘৃণা কেউ দেখতে চায় না। কিন্তু এখন, এখন আর আমি তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, মুছে গেছো তুমি আমার মন থেকে। সেদিনই মুছে গেছো যেদিন তুমি মিতুকে নিজের করে নিয়েছো। এখন আমার তোমার প্রতি জাস্ট ঘৃণা আসে। আর কি বলে আমি আমার রূপের জালে ফাঁসাচ্ছি? হুঁ, শোনো আকাশ, যেদিন তুমি সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। সেদিন হাজার চাইলেও আমি তোমাকে গ্রহণ করব না। কারণ আমার এই মনে এখন আরাফের জন্য ভালোবাসা তৈরি হয়েছে। সে তোমার মতো কুরুচিবান মানুষ না। স্নেহা কথাগুলো বলেই সেখান থেকে চলে এলো। আর আকাশ স্নেহার কথাগুলো শুনে অবাক হলো, কিসে সত্যি, কি সত্যি কথা বলে গেল স্নেহা? তবে কি সত্যিই স্নেহা নির্দোষ? সকালে স্নেহাকে কলেজে পৌঁছে দিয়ে গেছে আরব। কালকে স্নেহার জন্মদিন, তাই সে একটা বিশেষ সারপ্রাইজ প্ল্যানিং করছে। এই জন্মদিনে স্নেহাকে একটা বিশেষ উপহার দেবে সে। আরব একজনকে কোল দিল গাড়িতে বসে। সব কিছু রেডি। ওকে, কালকে তাহলে যেখানে বলবো সেখানে চলে এসো। ঘটে বুদ্ধি থাকলে তবে না অঙ্গটা মেলাতে পারবি গাধি। পেছন থেকে এমন কথা শুনে চমকে ওঠে স্নেহা। পেছনে তাকিয়ে দেখে আরাম দুই হাত পকেটে দিয়ে দাঁত বের করে হাসছে। স্নেহাতে রেগে গিয়ে কোমরে দুই হাত রেখে বলল, এই তুমি হাসতেছো কেন? দেখছো যে আমি অঙ্কটা পারছি না, আর তুমি হেসে যাচ্ছ। কোথায় আমাকে হেল্প করবা তা না হেসে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাকে আপনার অঙ্ক হেল্প করা লাগবে? আল্লাহ! পারলে এসে হেল্প করো, নয়তো যাও এখান থেকে।
ওকে ওকে, আয় খাতা নিয়ে এদিকে আয়। তারপর স্নেহা আরাফের কাছে খাতা নিয়ে বসে। আরাফ খুব সুন্দর করে স্নেহাকে অঙ্কটা বুঝিয়ে দিল। বাহ, কত সহজ। ধন্যবাদ আরাব ভাইয়া। এখন নিচে আসেন মহারানী, নাস্তা করতে। হ্যাঁ আসছি, যাও। এরপর স্নেহা নিচে এসে নাস্তা করতে বসলো। আজকেও টেবিলে মিতু আর আকাশ নেই, তাই তাদের খাবার ওপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। মিতু আকাশের সামনে ভয়ে সংকোচে যেতে পারছে না, যদি আকাশ রেগে থাকে। কিন্তু কাল রাতে তার তো কোনো ভুল ছিল না, সেই নেশার ঘরে সব করেছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে যেতে সাহস পাচ্ছে না। এদিকে আকাশ সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। সে এতটুকু কনফার্ম হয়ে গেছে, কাল রাতে সে নেশার ঘরে অনেক বড় অন্যায় করে ফেলেছে মিতুর সাথে, যেটা সে চাইলেও না করতে পারবে না। কিন্তু কাল রাতে সে এতটা নেশাও করেনি, তাহলে কিভাবে এটা হলো? সে জাস্ট 2 গ্লাস নিয়েছিল, তাহলে এটা কি করে হলো? আকাশের মাথায় কিছু আসছে না। সে কি করবে? সে মিতুকে ভালোবাসে না। এখন যদি মিতু, না না না, সে ভাবতে পারছে না কি করবে সে এখন। উফ আল্লাহ গো, কি করব এখন আমি? কেন যে সেদিন রাগের বশে এমন করলাম? সেদিন আমার দেশ ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। মিতু আস্তে করে রুমে প্রবেশ করলো, দেখলো আকাশ সোফায় বসা, মাথায় হাত দিয়ে। হয়তো তার অনুশোচনা হচ্ছে যে কেন সে মিতুকে ছিল। হায়রে জীবন, স্ত্রীর কাছে আসাতে স্বামীর অনুশোচনা হচ্ছে। মিতু আস্তে করে আকাশের সামনে গেল। আকাশ বুঝতে পারলো কেউ এসেছে, মাথা তুলে দেখে মিতু। মিতুকে দেখে তার রাগ হচ্ছে, কিভাবে সে এই ভুল করলো। আকাশ কিচ্ছু না বলে উঠে চলে যেতে নিলে কি মনে করে ফেরত এসে বলে, কাল রাতের জন্য আমি দুঃখিত। আমি জানি না কিভাবে এটা হলো। কাল এতটা নেশা আমার কিভাবে হলো জানি না। এটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাও। আমি তোমাকে যখন ছেড়ে দেব তখন তোমার দ্বিতীয় বিয়ের আগ পর্যন্ত আমি তোমার খরচ বহন করব। আমি একটা ভালো ছেলে খুঁজে দেব, এ সব কিছু তাকে জানিয়ে তার সাথে বিয়ে দেব। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, পিল খেয়ে নিও। আপনি না বললেও আমি তা খেয়েছি। আমি জানি তো আপনি আমাকে ইচ্ছা করে কাছে নেননি। আর কি বললেন, আমাকে ছেড়ে দিয়ে আমার খরচ বহন করবেন? শোনেন মিস্টার আকাশ, আমার বাবা ভাইয়ের টাকার অভাব নেই, আমি সেখানে বসেও খেতে পারবো। কিন্তু আমি আপনাকে ছাড়বো না। দেখি কিভাবে আপনি আমায় ছাড়েন। আপনাকে নিজের করে পেতে অনেক কিছু করতে হয়েছে আমায়, আর আমি আপনাকে পেয়ে ছেড়ে দেব? এত বড় পাগল আমি না। আকাশ মিতুর কথা শুনে অবাক অবাক কণ্ঠে বলে, আমি তোমাকে পেতে অনেক কিছু করতে হয়েছে মানে কি করেছে তুমি? মিতু বুঝতে পারলো ও কি বলতে কি বলে ফেলেছে, তাই কথা ঘোরানোর জন্য বলল, কিছু না। বলেই মিতু রুম থেকে চলে আসলো। আকাশ মিতুর কথা কিছুই বুঝতে পারলো না, আর মাথাও ঘামালো না। সেও বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে তার মাথায় এটাই ঘুরছে, তার এত নেশা কাল হলো কি করে। দেখতে দেখতে সোমবার চলে আসে। আজকে স্নেহার বাবা আসবেন, তাই সকাল থেকে তোড়জোড় চলছে। স্নেহা নিজ হাতে ওর বাবার প্রিয় খাবারগুলো রান্না করছে। আরাফ আর জুনায়েদ গেছে ইমরান সাহেবকে রিসিভ করতে। স্নেহা খুব উদ্বিগ্ন হয়ে আছে ওর বাবাকে দেখার জন্য। কিছু ঘন্টা পেরেই ইমরান সাহেবকে নিয়ে বাড়িতে ঢুকলো আরাফ, জুনায়েদ। প্রায় 18 বছর পর আজ নিজের বাড়িতে পা রাখছেন ইমরান সাহেব। এই বাড়িতে কতটা স্মৃতি আছে তার, ভাইদের সাথে, তার ভালোবাসার মানুষটার সাথে। আজ প্রথম সে তার স্ত্রীর ভালোবাসার চিহ্নটাকে সামনাসামনি দেখবে, তাকে ছুঁয়ে দেখবে। আচ্ছা, তার মেয়ে কি তার প্রতি অভিমান করে আছে? তাকে দেখলে কি সে তার কাছে আসবে? এসব কিছু ভাবতে ভাবতে ঘরে ঢুকলেন ইমরান। ইমরানকে আসতে দেখে বাকি 3 ভাই তার কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরো। ভাইদের কাছে পেয়ে ইমরান খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এদের মাঝে নাজমা বেগম মাঝখান থেকে ঢুকে বলল, এই এই, আমাকেও তোমাদের মাঝে নাও। নাজমার এহেন কাজের সবাই হেসে দিল। ছোটবেলায়ও নাজমা এমনি করতো, 4 ভাইকে একসাথে দেখলে মাঝখান দিয়ে ঢুকে পড়তো। স্নেহা দূর থেকে দাঁড়িয়ে তার বাবাকে দেখছে। হ্যাঁ, তার বাবা, তার নিজের বাবা, তার জন্মদাতা বাবা, যাকে এতগুলো বছর সে কাছে পায়নি। স্নেহার মুখে হাসি, চোখে পানি, মনে হয় এক্ষুনি পানি পড়বে। ইমরান ভাইদের কাছ থেকে ছুটে সামনে তাকিয়ে দেখে তার সেই ছোট পরীটা দাঁড়ানো। না, পরীটা এখন আর ছোট নেই, এখন সে বড় হয়ে গেছে। তবুও বাবাদের কাছে মেয়েরা সবসময় ছোট। ইমরান হাসান ধীর পায়ে স্নেহার কাছে আসলেন। স্নেহার ইমরান এখন মুখোমুখি। স্নেহা কান্নামাখা কণ্ঠে বলল, বাবা।
ইমরান সাহেব মেয়ের মুখে বাবা ডাক শুনে একদম বরফের মতো জমে যান। এতগুলো বছর পর নিঃসন্তানের মুখ থেকে প্রথম বাবা ডাক শুনছেন ইমরান সাহেব। কাপা কাপা হাতে হাত বাড়িয়ে দিলেন স্নেহার দিকে। স্নেহাও এবার নিজেকে ধরে রাখতে পারল না, হামলে পড়ে বাবার বুকে আর কাঁদতে থাকে। বাবা মেয়ে দুজনেই কাঁদছে, এতগুলো বছর পর যে তারা এক হলো। বাবা, আমাকে ছেড়ে আর কখনো চলে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মাকে ছোটবেলায় কাছে পাইনি, তুমিও অভিমান করে চলে গিয়েছিলে। আর আমাকে ছেড়ে যেও না বাবা, আমি খুব ভালোবাসি তোমাকে। আই এম সরি মা, আমি তোমাকে একা রেখে চলে গেছিলাম। আমি তখন শুধু নিজের কথা ভেবেছিলাম, একবারও ভাবিনি তুই আমার মারিয়ার শেষ নিশানি। আমি তোকে কেন অবহেলা করে চলে যাচ্ছি, তবুও নিজের রাগ বজায় রেখে তোকে বড় ভাইজানের কাছে দিয়ে চলে গেলাম। সিডনিতে গিয়ে আমি বুঝতে পারছিলাম আমি কি ভুল করছি। নিজের সন্তানকে নিজের থেকে দূরে করে প্রতিনিয়ত যন্ত্রণায় ভুগছি। তাই তো বড় ভাইজানের থেকে তো সব খোঁজ খবর নেওয়া শুরু করলাম। আমার খুব ভয় হতো যদি তোর সামনে গেলে তুই আমাকে বাবা না মানিস, তাহলে আমি যে খুব কষ্ট পাবো, তাই আসিনি। তবে এখন আর তোর কাছে না এসে পারলাম না। আমার যে তোকে একটাবার বুকে নিতে ইচ্ছা করে, তোর মুখ থেকে বাবা ডাক শুনতে ইচ্ছা করে। আমায় ক্ষমা করিস মা, আমি তোকে অনেক ভালোবাসি। না বাবা, তুমি এমন বলো না। তুমি যা করেছো তা মায়ের ভালোবাসার জন্য করেছো। ভালোবাসার মানুষকে কেউ হারিয়ে ভালো থাকতে পারে না বাবা, জানি আমি। তুমি এভাবে বলো না। বাবা মেয়ের এই মধুর মিলন দেখে সবার চোখেই পানি। আরাফ মুচকি হেসে ভাবছে, যাক, আমার পিচ্ছিটার এবার সুখের দিন একটা একটা করে আসছে। এবার আরও একটা সুখের খবর বাবা, তুমি অপেক্ষা করো একটু। আরাফের ভাবনার মাঝে ফোন বেজে ওঠে। আরাফ একটু সাইডে চলে যায় ফোন নিয়ে। দুপুরে স্নেহা তার বাবাকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। ইমরান সাহেব ও মেয়েকে খাইয়ে দিয়েছেন। রাতে স্নেহা তার বাবার সাথেই ঘুমাবে বলেছে। আজ বাবার কোলে মাথা রেখে দুই বাপ বেটি গল্প করবে। দেখতে দেখতে 5 মাস চলে গেল। এই 5 মাসে আরাফ আর স্নেহার সম্পর্কের অনেক পরিবর্তন এসেছে। আরাফ স্নেহাকে সবসময় সব বিপদ থেকে আগলে রেখেছে, আর স্নেহাও আরাফের সাথে খুব ফ্রি হয়ে গেছে। এখন স্নেহার মনের মাঝে আকাশ না আরাফ উকি ঝুঁকি মারে। হয়তো স্নেহা ভালোবেসে ফেলেছে আরাফকে, আবার হয়তো না। কিন্তু সে জানে আরাফকে সে পছন্দ করে, অনেক বেশি করে। কিন্তু এই 5 মাসে মিতু আর আকাশের সম্পর্ক অনেক বেশি খারাপ হয়ে গেছে। মিতু যতই চেষ্টা করেছে আকাশকে নিজের ভালোবাসায় জড়াতে, আকাশ ততই ওকে অপমান করে দূরে সরিয়ে দিয়েছে। আকাশ এখন মিতুর সাথে এক রুমে থাকে না, সে থাকে অন্য রুমে, মিতু থাকে আকাশের রুমে। তাদের এই অবস্থা সবার চোখে এড়িয়ে গিয়েও একজনের চোখে আড়ায়নি, সে হলো আরাফ। আকাশ চায় না আর কোনো ভুল করতে। খুব শীঘ্রই সে মিতুকে ডিভোর্স দেবে। আজকেও মিতু মার খেয়েছে আকাশের হাতে। অপরাধ এটাই, সে আজকেও আকাশকে প্রেম নিবেদন করতে গিয়েছিল। এই 5 মাসে প্রতিদিন সে এরকম মার খেয়ে যাচ্ছে। আকাশকে যতবার বলেছে ভালোবাসি, ততবার মার খেয়ে গেছে। ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না, পেটে প্রচুর ব্যথা। প্রথমে পিরিয়ডের দিনগুলোয় ব্যথা করতো অনেক, কিন্তু এখন পিরিয়ড ছাড়াও ব্যথা করছে অনেক। তাই মিতু ভেবেছে সে ডাক্তার দেখাবে। 1 সপ্তাহ পর আজকে স্নেহাদের বাড়িতে বিয়ে। নিতু, জোনায়েদ, ঋতু, রাতুল সহ খুব ঘরোয়াভাবে ওদের বিয়ে হচ্ছে। বেশি কাউকে জানায়নি তারা এই করোনাকালীন সময় বলে, তাই তারা নিজেরাই মিলে বিয়ে দিচ্ছে। স্নেহা আজকে খুব বেশি, গতকাল রাতে তার জীবনে একটা সুখময় মুহূর্ত ঘটে গেছে। গতকাল রাতে ছাদে দাঁড়িয়ে গল্প করছে আরাফ আর স্নেহা। আরাফ আর স্নেহা এখন প্রায় ঘুরতে যায়, একসাথে গল্প করে। তাদের বন্ডিং দেখে বাড়ির সবাই একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে। আচ্ছা সিনা পাখি, শোন, আজকে তোকে একটা গল্প বলবো। গল্প? কিসের গল্প? একটা ভালোবাসা মানুষের আড়ালে ভালোবাসার গল্প, শুনবি? হুম, বলো বলো। আরাফ বলা শুরু করো। আজকে স্নেহার জন্মদিন। আজকের দিনে সে 18 বছর বয়সে পা রেখেছে। আরাফ আজকে স্নেহার জন্য 2টা সারপ্রাইজ তৈরি করে রেখেছে। আরাফের বাগান বাড়িতেই আজকে স্নেহার জন্মদিন পালন করবে সবাই, তাই সেখানে সব সাজগোজ হচ্ছে। স্নেহা ব্যালকনিতে বসে আছে আর গতকালকের কথা ভাবছে। গতকাল স্নেহার রুমে বসে আছে সে। আরাফের প্রতি খুব রেগে আছে, কারণ আর কিছুক্ষণ পর তার জন্মদিন। অথচ আরাফের কোনো খবর নেই। সে তো তার প্রথম উইশটা আরাফের থেকে পেতে চায়।
স্নেহা রুমে বসে পায়চারি করছে আর আরাফের গোষ্ঠীর তুষ্টি উদ্ধার করছে। এরকম করতে করতে হঠাৎ ঘরের লাইটগুলো অফ হয়ে গেল। যা বাবা, এটা কি হলো? এই অসময় লোডশেডিং তোর ভাল লাগে না। স্নেহা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বাহিরে বেরোনোর জন্য পা রাখতে কেউ ওর চোখে কাপড় বেঁধে দেয়। স্নেহা একরকম আচমকা ঘটনায় ভয় পেয়ে যায়। ভয়ে সেই যেই না চিৎকার করতে যাবে, সেই অপর মানুষটা ওর মুখ আটকে ধরে আর ফিসফিসিয়ে বলে, "শ্, একদম চুপ, কোনো চিৎকার না।" স্নেহা ভয়ে কোনো কথা বলতে পারছে না। সে ভাবছে এটা কি চোর নাকি ডাকাত না কিডন্যাপার। স্নেহাকে করে করে যেই লোকটা ছাদে নিয়ে গেল, তারপর তাকে নামিয়ে দিল ছাদে। তারপর আস্তে করে চোখের বাঁধন খুলে দিলেই স্নেহা তাকিয়ে দেখে আরাফ দাঁড়ানো তার সামনে। আরাফকে দেখে স্নেহার রাগ লেগে যায়। সে অভিমান করে চলে যেতে নিলে আরাফ তাকে আটকে দেয় আর বলে, কোথাও যাওয়া যাবে না এখন ম্যাডাম। ছাড়ো আমাকে, আমার তোমার সাথে কথা নেই। আচ্ছা, কথা বলতে হবে না, তুমি একটু সামনে তাকাও। স্নেহা আরাফের কথা মতো সামনে তাকালেই সাথে সাথে লাইটগুলো জ্বলে ওঠে। স্নেহা অবাক চোখে তাকিয়ে আছে, কারণ পুরো ছাদ খুব সুন্দর করে ডেকোরেশন করা। ছাদের সব জায়গায় বেলুন লাইট লাগানো। স্নেহার পায়ের নিচে একটা লাল কার্পেট, তার উপর অসংখ্য গোলাপ ফুলের পাপড়ি। স্নেহার কিছুটা সামনে একটা টেবিলে কেক রাখা। আরাফ এবার স্নেহার কানে কানে বলল। এবার উপরে একটু তাকাও। স্নেহা আরাফের কথার উপরে তাকিয়ে দেখে আকাশে হ্যাপি বার্থডে স্নেহা লেখা উঠেছে। স্নেহার চোখ আনন্দে ভরে উঠে সে সঙ্গে সঙ্গে আরাফকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর জন্মদিনে উইশ করার জন্য। আরাফ স্নেহাকে জড়িয়ে ধরে বলে, পছন্দ হয়েছে? অনেক। আচ্ছা চলো এবার কেক কাটো। তারপর স্নেহা কেক কাটে। আরাফ স্নেহাকে আগে খাইয়ে দেয়, তারপর স্নেহা আরাফকে। সব ঠিক আছে, কিন্তু তুমি আর সারাদিন কই ছিলে? আমাকে কলেজ থেকে নিতেও যাওনি। তোমার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছিলাম পাখিটা আমার। থাক, রাগ করে না বাবুটা। রাগ করবো না, যদি একটা কাজ করো তাহলে। কি কাজ? আমার জন্য একটা গান গাও। আর বলার চেষ্টাও করো না তুমি গান পারো না। আমি সেজো আম্মুর থেকে শুনেছি তোমার গানের গলা খুব ভালো। নাও তাড়াতাড়ি শোনাও। জো হুকুম মরানি। আরাফ নিচে গিয়ে গিটার নিয়ে আসলো। তারপর স্নেহাকে দোলনায় বসিয়ে আরাফ আরেকটা টেবিল এনে ওর উপরে বসে গান ধরো। কি ম্যাডাম, খুশি? স্নেহা কিছু না বলে উঠে ওকে জড়িয়ে ধরে বলে, খুব খুশি, ভালোবাসি আরাপ, খুব ভালোবাসি। আরাফ স্নেহার কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি। বর্তমানে স্নেহার সোফায় বসে আছে, খুব মন খারাপ লাগছে ওর। বাসায় কেউ ওকে এখনো উইশ করো না, সবাইকে ভুলে গেল নাকি? স্নেহা মন খারাপ করে বসে আছে। এমন সময় স্নেহার ফোনে একটা কল এলো আরাফের। হ্যালো স্নেহা, বলো। শোনো, বিকেলে তুমি আমার বাগান পাশে এসো তো, একটা কাজ আছে। আচ্ছা, তবে কি কাজ? আসলে দেখবা, এখন রাখি। স্নেহা ফোন রেখে ভাবছে কি কাজে আরাফ তাকে ডাকছে। বিকেলে আরাফের কথা মতো স্নেহা ওর বাগান বাড়িতে গেল। আরাফ স্নেহার ফোনে ঠিকানা মেসেজ করে দিয়েছিল। স্নেহা বাসার সামনে আসতে দেখে আরাফ গেটে দাঁড়ানো। স্নেহা আরাফের দিকে তাকিয়ে গেলে আরাফ ওর দুই চোখে আবার কাপড় বেঁধে দেয়। আরে আরে, কি করছো আবার? চুপ, এত কথা বলো কেন? যা করছি দেখবাই, চলো হাঁটো। আরাফ স্নেহাকে নিয়ে একটা রুমে আসে। এসে স্নেহার চোখ থেকে কাপড় খুলে দেয়।
স্নেহা ভালো করে চারিপাশে তাকিয়ে দেখে বেশ বড় রুমটা আর অনেক সুন্দর করে গোছানো। আরাফ কাভার থেকে একটা শপিং ব্যাগ এনে স্নেহার হাতে দেয় আর বলে, এই নাও, এই ব্যাগটা ধরো। এইখানে তোমার সব সাজগোজের জিনিস দেওয়া। তুমি রেডি হয়ে বসো, সন্ধ্যায় আমি তোমাকে নিচে নেব। আরাফ কথাটা বলেই রুম থেকে চলে গেল। স্নেহা বেগুবের মতো হয়ে গেল আরাফের কথা শুনে। তাও ব্যাগটা খুলে দেখে সেখানে একটা কালো রঙের গাউন সাথে কিছু হালকা জুয়েলারি। স্নেহা সেগুলো নিয়ে রেডি হতে চলে গেল। রেডি হতে হতে 6টা বেজে গেল। একটু পর আরাফ রুমে এসে তো পুরাই শকড। স্নেহাকে এই ব্ল্যাক গাউন অনেক সুন্দর লাগছে। আরাফকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে স্নেহা ওর সামনে এসে তুড়ি বাজিয়ে বলে, এভাবে তাকিয়েই থাকবে নাকি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, চলো নিচে। ও তার আগে দাঁড়াও, আগে চোখ বেঁধে দিয়ে নেই। আবার? আর একটু প্লিজ। হুম। এরপর আরাফ স্নেহার চোখ আবার বেঁধে নিচে নিয়ে গেল। নিচে এসে স্নেহার চোখেও বাঁধন খোলার সাথে সাথে সবাই একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে স্নেহা। সবাইকে এখানে দেখে অবাক হয়ে যায়। স্নেহা সে ভাবতেও পারেনি সবাই তাকে এভাবে সারপ্রাইজ দেবে। স্নেহা সবাইকে দেখে অনেক খুশি হয়। স্নেহার বাবা ওর কাছে এসে ওর কপালে চুমু দিয়ে বলে, আমার মেয়েটা কত বড় হয়ে গেল। সুখী হ মা, সবসময় ভালো থাক। স্নেহার বাবা স্নেহার হাতে একটা বক্স দিয়ে বললেন, এখানে তোর জন্য রাখা তোর মায়ের সব গয়না আছে, সাথে কোন ব্যাংকে কি আছে তার সব ডিটেলস আছে। এখন এগুলো তুই নিজ দায়িত্বে বুঝে নে। এখন এগুলো থেকে আমার ছুটি। বাবা, এগুলো তোমার কাছেই থাকুক না, আমাকে কেন দিচ্ছ? না মা, এগুলো তোর, তাই এখন থেকে তোর কাছেই রাখ। সবাই মিলে বেশ কিছুক্ষণ আনন্দ করার কিছুক্ষণ পরই সেখানে আকাশ আসলো। আকাশকে মূলত আরাফি জোর করে নিয়ে আসছে, না হলে আকাশের এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না। সবাইকে একসাথে জোরে করে এভাবে আকাশ বলতে শুরু করলো, আজকে এই জন্মদিনে আমি স্নেহার জন্য একটা বিশেষ উপহার তৈরি করেছি। এভাবে ওকে সেটা দেবার পারা। তোমরা সবাই জানো গত 6 মাস আগে স্নেহার আকাশের এঙ্গেজমেন্টের দিন আকাশ স্নেহার কিছু পিক আর ভিডিও পেয়েছিল, যার প্রেক্ষাপটে আকাশ স্নেহাকে ছেড়ে দিয়ে মিতুকে বিয়ে করেছে। সেদিন আকাশ একবারও কি সত্য মিথ্যা যাচাই করেনি। আজ আমি তোমাদের কোনটা সত্য কোনটা মিথ্যা তা জানাবো। আরফ কাউকে কল করে ভেতরে আসতে বলে। কিছুক্ষণের ভেতরেই সেখানে আবির আর নুয়াজ আসতো। কেউ বুঝতে পারছে না যে আরফ কি করতে চলেছে। আকাশ নিজেও বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। আরফ আবার বলা শুরু করো, এই হচ্ছে আমার বন্ধু আবির, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি যখন স্নেহার ওই পিকগুলো আর ভিডিওটা হাতে পাই তখন আমি ওর সাথে কন্ট্যাক্ট করি। ওকে বলি এর সত্যতা যাচাই করতে। ও আমার থেকে 3 দিন সময় নেয়। 3 দিন পর আমাকে আসল সত্যটা হাতে দেয়। আমি চাইলে তোমাদের সেটা দেখাতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম আসল কালপিটকে বের করতে। তাই আমি সব খুঁজে খবর নেওয়া শুরু করলাম। আরাফ, এই পিকগুলো ফেক। জি, বরাবর এক্ষুনি তোমাদের দেখাচ্ছি আসল সত্যটা। আরাফ আবিকে ইশারা করে আবির আরবদের বড় প্রজেক্টরটাতে দেখানো শুরু করে। এই যে ছবিগুলো আপনারা দেখছেন, এগুলো হলো সেই ছবি যেটা আপনার হাতে পেয়েছিলেন, যেখানে সিনহাকে দেখা যাচ্ছে একটা ছেলের সাথে। আর এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে এই ছবির আসল কপি। সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক। আসলে স্নেহার জায়গায় অন্য একটা মেয়ে আর সেই ছেলেটাই, কিন্তু শুধু স্নেহার জায়গায় অন্য মেয়ে। এই যে ছবিটা এখন আপনারা দেখছেন সেটা হলো আসল। এই মেয়েটার মুখটা সরিয়ে কেউ এডিট করে সেনার ছবি ওখানে বসিয়েছে। আর এই ভিডিওতেও সেই মেয়েটা আছে, কেউ ইচ্ছে করে এর মুখটা বদল করে দিয়েছে, যাতে করে যে ওই কাজটা করছে সে বিলিভ করতে পারে আকাশকে যে ভিডিওতে থাকা মেয়েটা সেনা। এই সব করার কারণ কি? আর এই ছেলেই বা কে? ওর সাথে স্নেহার শত্রুতা কি ছিল? আকাশ এতক্ষণ এসব দেখে হতভম্ব হয়ে গেছে। সে কি বড় ভুল করে ফেলো এটা? হুম, মেজাব্বু এই ছেলে স্নেহার সাথে কিছুই নেই। সে তো এগুলো করেছে টাকার বিনিময়ে। এক্ষুনি জানবে, একটু দাঁড়াও। আরাফ আবার কাউকে কল দিল। এবার পুলিশের সাথে করে সেই ছেলেটাকে আনা হলো যার ছবি সবাই দেখেছে। এই ছেলেকে তো উচিত সাজা দেওয়া উচিত। আমাদের বাড়ির মেয়ের সাথে এমন করার সাহস পায় কি করে? আরাফ এবার ছেলেটার কাছে এগিয়ে এসে সবার দিকে তাকিয়ে বলল, এর নাম হচ্ছে রাহাত। রাহাত আকাশদের ভার্সিটিতে পড়ে।
একটা প্লেবয় ও বিভিন্ন মেয়েদের সাথে রিলেশন করে, তাদের সাথে ফিজিক্যাল হয়ে সেই ভিডিও ধারণ করে মেয়েদের ব্ল্যাকমেল করে। কেউ একজন ওর থেকেই একটা ভিডিও নেয় আর কিছু ছবি বিনিময়ে ওকে টাকা দেয়। টাকার লোভে ও দিয়ে দেয় সেগুলা, এরপর পালিয়ে যায় শহর ছেড়ে। আমি যখন এই আসল ছবিগুলা হাতে পাই তখন আকাশের ভার্সিটিতে খোঁজ লাগাই। আমার মনেই হচ্ছিল এই ছেলেটা আকাশের ক্লাসের কেউ হবে, কারণ ওর বায়োডাটা যখন বের করি তখন আকাশে ভার্সিটির নাম দেওয়া ছিল ওর ফাইলে। আমি ভার্সিটিতে খোঁজ নিয়ে ওর ব্যাপারে জানলাম। এরপর আমার এক পুলিশ বন্ধুকে এই বিষয়ে ইনফর্ম করলাম। তখন ও ওর তালাশ শুরু করে, অবশেষে ওকে রাজশাহী থেকে উদ্ধার করে। আরাফ এবার রাহাতের দিকে তাকিয়ে বলে। কি রাহাত ভাই, আমি কি ঠিক বললাম? রাহাত মাথা ঝাঁকালো। স্নেহার এত পরিমাণ রাগ হচ্ছে যে রাহাতের সামনে সে পায়ের জোতা করে ইচ্ছে মতো মারতে লাগলো আর বলতে লাগলো, তোদের মতো ছেলের জন্য আজ আমাদের মেয়েদের এই অবস্থা। তোরা একটা মেয়ের সরল মনের সাথে খেলা করিস, একটা মেয়ের ভালোবাসা বিশ্বাস নিয়ে মজা করিস, একটা মেয়েকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তার সাথে ফিজিক্যাল হয়ে তারপর তাকে ছেড়ে দিস। আজ আমার ছবিতে এসব করছিস, না জানি এই ছবি ভিডিওগুলো যে মেয়েটা তার কি অবস্থা। স্নেহাকে আরাফ অনেক কষ্টে থামায়, না হলে আজকে তো রাহাতকে সে মেরেই ফেলবে। কিন্তু এর মূলে কে আছে আরাপ? কে এই কাজটা করেছে? বলছি ছোট কাকা, সব বলছি। আকাশ একদম পাথরের মূর্তির মতো হয়ে গেছে, সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তার। সে কত বড় ভুল করে ফেলল। স্নেহাকে রেখে আরাফ এবার নুয়াজের কাছে গিয়ে ওর দু কাঁধে হাত দিয়ে বলল, আচ্ছা নুয়াজ, বলো তো, একজন কাছের বন্ধু যদি তার কাছের বন্ধুর পেটে ছুরি মারে তবে কেমন লাগে? নুয়াজ আরাফের কথায় ঘামতে লাগলো, কাপা কাপা গলায় বলল, মানে ভাইয়া বুঝলাম না। ও দেখছো, আমিও না। আসলে তো তুমি কেমনে বুঝবা? কিন্তু তুমি এত ঘামছো কেন নুহাজ? এসি চলছে তাও ঘামছো, কারণ কি বলো তো? না এমনিই ঘামছি। কেন করলে এমন নুহাজ? আরাফের কথা শুনে নুয়াজ সহ সবাই চমকে যায়। নুয়াজ তো রীতিমতো ভয় পাচ্ছে। আরাফের কথা শুনে স্নেহা বলে ওঠে, নুয়াজ ভাইয়া, তুমি তুমি এসব করেছো? কিন্তু কেন ভাইয়া, কেন এমন করলে আমার সাথে? আমি তো তোমাকে নিজের ভাই ভাবতাম, আর তুমি আমার সাথে এমন কেন করলে ভাইয়া? আমি তোমার কি ক্ষতি করেছিলাম যার জন্য তুমি আমার সাথে এসব করলে? নুয়াজ এবার চিৎকার দিয়ে বলল, হ্যাঁ, আমি করেছি সব। এই সব কিছুর মূল্যে আমিই ছিলাম। আর আমি যাই করেছি একদম ঠিক করেছি। তোমার সাথে আমার শত্রুতা না, আমার শত্রুতা আকাশের সাথেই। হ্যাঁ, আকাশের সাথেই। আকাশের জন্য আজ আমার বোন, আমার নিষ্পাপ বোনটা আজ আমার কাছে নেই। আজ আকাশের জন্য আমি আমার বোনের মুখ থেকে, ভাই ডাক থেকে বঞ্চিত। আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোমার বোনের মৃত্যুর প্রতিশোধ? কি করেছিল আকাশ তোমার বোনের সাথে? ঘটনাটা 3 বছর আগের। 3 বছর আগে আমি আর আমার ফ্যামিলি থাকতাম সিলেটে। আমাদের পরিবার বলতে আমার মা বাবা, আমি আর আমার ছোট বোন। আমার বাবার আর্থিক অবস্থা অতটা ভালো না থাকায় আমার নানুরা আমাকে তাদের কাছে নিয়ে যায়। সেখানে আমি আমার পড়াশোনা করি। আমি যখন কলেজে উঠি তখন আমার নানু মারা যায়। নানু মারা যাওয়ার পরেই আমাকে আমার মামারা বের করে দেয় বাসা থেকে। তারা আর আমার খরচ বহন করতে পারবে না বলে জানিয়ে দেয়। আকাশের সাথে আমার স্কুল লাইফ থেকে ভালো বন্ধুত্ব হয়। আমাকে বাসা থেকে বের করে দিলে আকাশ আমাকে ওর বাসায় নিয়ে যায়। আকাশের বাসার সবাই খুব আপন করে নেয় আমাকে, কিন্তু তবুও নিজের কাছে লজ্জা লাগতো। তাই 2 মাস থেকেই আমি ওখান থেকে চলে আসলাম কলেজের বয়েজ হোস্টেলে। এর মাঝে আমার বোনে এসে এসএসসি এক্সাম দিয়ে বায়না ধরে সেও আমার কলেজে পড়াশোনা করবে। নিজের পড়াশোনার খরচ চালাতাম টিউশনি টাকা দিয়ে, বাবার কিছু টাকা দিতেন। এখন বোনের আবদার ফেলে দিতে পারি না, তাই আমার বোন যখন এসএসসিতে ভালো রেজাল্ট করে ওকে আমি আমাদের কলেজে নিয়ে আসি। আমার বোন কলেজের গার্লস হোস্টেলে থাকা শুরু করে। আমার বোনের নাম ছিল নেহা। নেহা অনেক চুপচাপ প্রকৃতির মেয়ে, কারোর সাথে তেমন মিশতো না। কলেজে কারোর সাথে মিশতো না তেমন, সবসময় নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। আমাদের কলেজের ক্রাশ বয়দের মধ্যে আকাশ ছিল একজন, যার জন্য মেয়েরা পাগল। আকাশ যেহেতু স্নেহাকে ভালোবাসতো সেহেতু সেসব মেয়েদের পাত্তা দিত না। কিন্তু ওর খুব বাজে নেশা ছিল বাজি খেলার। প্রায় আমাদের বন্ধুদের সাথে বাজি ধরে উল্টাপাল্টা কাজ করতো আকাশ। এর মাঝে আমি 2 দিনের জন্য খুলনা গিয়েছিলাম কিছু জরুরি কাজে। খুলনা থেকে আসার পর শুনি আমার বোন নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে যেন আমার পুরো দুনিয়া উঠে গেল।
আমি আমার বোনকে সব জায়গায় খুঁজলাম, এমনি পুলিশের কাছেও গেলাম। এর মধ্যে আমার বোনের রুমমেট আমাকে বলল যেদিন আমি খুলনা যাই তার পরের দিন আকাশ ভরা মাঠের মাঝে আমার বোনকে যা নয় তাই বলে অপমান করেছে, এমনি থাপ্পড় মেরেছে। আমার বোন নাকি সেই সময় কলেজ থেকে বের হয়ে গিয়েছিল। আমি আকাশের সাথে যখন এটা নিয়ে কথা বলতে যাব তখন পুলিশ অফিসার আমাকে ফোন দিয়ে বলেন তারা একটা লাশ পেয়েছেন। আমি হাওয়ার গতিতে পুলিশ স্টেশনে যাই। আমি বারবার প্রার্থনা করছিলাম ওই লাশের আমার বোনের না হয়। পুলিশ স্টেশনে গিয়ে দেখলাম লাশের চেহারা ক্ষত বিক্ষত হওয়া। ডিএনএ টেস্ট করে জানলাম এটা আমার বোন, আমার নেহা। আমার বোনকে টানা 2 দিন গণধর্ষণ করা হয়েছে, তারপর তাকে মেরে ফেলা হয়েছে। আমার বোন সেদিন যখন রাস্তায় কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন কিছু জানোয়ারের দল আমার বোনকে উঠিয়ে নিয়ে যায় আর ওকে মেরে ফেলে। সেদিন আমি আমার বোনকে লাশ জড়িয়ে হাউমাউ করে কাঁদছিলাম। আমার মা এটা সহ্য করতে না পেরে বিছানা শয্যা হলেন। আমার বোনের মৃত্যুর পর ওর সব জিনিস যখন কলেজ থেকে নিয়ে আসি সেই সব জিনিসের মধ্যে একটা ডায়েরি পাই। ডায়েরিটা যখন আমি খুলি দেখি প্রথম পেজে লেখা আমার জীবন কাহিনী। নেহা ওর জীবনের সব ভালো খারাপ ঘটনা এখানে লিখত। ডায়েরিটা পড়তে পড়তে এক জায়গায় আমার চোখ আটকে যায়, সেখানে লেখা আজকে একটা ছেলে আমাকে বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। ছেলেটা না থাকলে এতক্ষণে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতাম। ছেলেটা দেখতে খুব সুন্দর। আমি ছেলেটাকে ধন্যবাদ জানালে সে একটা সুন্দর হাসি দিয়ে চলে যায়। আমি সেদিন সেই হাসির প্রেমে পড়ে যাই। কিছুদিন পর ওই ছেলেটাকে আমাদের কলেজের ক্যান্টিনে দেখি। জানতে পারি সেই কলেজে আমার ভাইয়ের ক্লাসে পড়ে। আমি সবসময় ছেলেটাকে নোটিস করতাম। আমি বুঝতে পারছিলাম আমি ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। একদিন ছেলেটি নিজে আমার সাথে কথা বলতে আসতো। আমি সেদিন যেন স্বপ্ন দেখছি মনে হলো। এরপর প্রায় ছেলেটার সাথে আমার কথা হতো। ঠিক করলাম আমার মনের কথা ওকে জানাবো। কিন্তু এর মাঝে আকাশ নিজেই আমাকে প্রপোজ করে সেদিন আমি খুব খুশি ছিলাম। কিন্তু আমাদের রিলেশনের কথা কেউ জানতো না, কারণ ভাইয়া জানলে যদি রাগ করে এই জন্য। কিছুদিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন আকাশ আমাকে জানালো সে আমাকে ভালোবাসে না। সে বাজি জেতার জন্য আমার সাথে রিলেশন করেছে। সে স্নেহা নামের একটা মেয়েকে ভালোবাসে। সেদিন আমি আকাশের কাছে অনেক হাত জোর করি যেন ও আমাকে না ছাড়ে, কিন্তু না, ও আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু আমি আকাশকে ছাড়া একদম থাকতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এবার আমি বুঝতে পারলাম আকাশ ওকে কেন ভরা মাঠে অপমান করেছে। সেদিন আমি ঠিক করে নিয়েছিলাম আকাশের থেকে ওর প্রতিশোধ আমি নিয়েবই। আকাশ আমার বোনের সাথে এই নাটক করে আমার বোনটা আজ নেই। এরপর আমি আকাশের সাথে এই নিয়ে কোনো কথা বলিনি। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আকাশের সব থেকে দুর্বল জায়গা স্নেহা। আমি ওই জায়গাটাতেই আঘাত করব। আর আমি সুযোগ পেয়ে গেলাম। ভার্সিটিতে ওঠার পরেই আকাশ ঠিক করো বাসায় জানাবে ওর আর স্নেহার কথা। আর আকাশ কথা মতো জানিয়ে দিল। বাসার সবাই ঠিক করে ওদের এঙ্গেজমেন্ট করাবে। আর আমিও ঠিক করে নিলাম এই এঙ্গেজমেন্টের দিনই হবে আমার প্রতিশোধ নেবার সঠিক সময়। কাজ মতো আমি রাহাদের সাথে ডিল করি। আমি জানতাম ও একটা প্লেবার। হাজার মেয়ের সাথে রুম ডেটের ভিডিও ছবি ওর কাছে আছে। মোটা টাকার বদলে আমি সেরকম একটা ভিডিও ছবি ওর থেকে নেই, তারপর ওকে শহরের বাহিরে পাঠিয়ে দিই। আমার এই কাজে আমাকে মিতু অনেক হেল্প করেছে। আমি জানতাম মিতু আকাশকে ভালোবাসে, তাই ওকে দিয়ে আমি সহজে কাজ করাতে পারবো। প্ল্যান মতো আমি এঙ্গেজমেন্টের দিন সকালে আকাশের ফোনে অন্য একটা নাম্বার দিয়ে কল করি আর ওকে ওদের বাসায় পাশার পার্কে আসতে বলি। তারপর এক ছোট ভাইয়ের হাতে করে ছবিগুলো ওর কাছে পাঠাই, তারপর ভিডিও পাঠাই। আমি কিছুটা দূরে গাড়িতে বসে আকাশের দিকে নজর রাখছিলাম যে ও কখন পার্ক থেকে বের হয়। আকাশ পার্ক থেকে বের হতেই আমি মিতুকে কল দিই। মিতু সেই রাস্তায় ছিল যে রাস্তা দিয়ে আকাশ যাবে, আর প্ল্যান মতোই আকাশ যায় সেই রাস্তা দিয়ে। আর মিতু ওকে আটকে দেয় আর স্নেহার নামে বিষ ঢেলে দেয় আকাশের কানে। ব্যাস, আকাশ রেগে বিয়ে করে নেয় মিতুকে। আমি খুব ভালো করে জানতাম আকাশ কোনোদিন স্নেহাকে ছাড়া ভালো থাকবে না, রোজ কষ্টের আগুনে পড়বে। আর আমার কলিজা সেটা দেখে ঠান্ডা হবে। মিতুকে বিয়ে করার পর আকাশ মিতুকে একদম সহ্য করতে পারে তো না। আকাশ সবসময় ক্লাবে এসে আমাকে ওর কষ্টের কথা বলতো, আর আমি তা শুনে পৈশাচিক আনন্দ পেতাম। এর মাঝে মিতু একদিন আমাকে ফোন করে বলে ও কোনোভাবেই আকাশকে নিজের করে পাচ্ছে না। আকাশ নাকি ওকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে। তা আমি বেশ চিন্তায় পড়ে গেলাম যে এখন কী করা যায়। তাই একদিন রাতে আকাশ যখন ক্লাবে আসতো ড্রিঙ্ক করতে, আমি ওর ড্রিঙ্কে আলাদা এক নেশার ওষুধ দিয়ে দিই। এতে নেশা অবস্থায় ও মিতুর সাথে ফিজিক্যাল হয়, তাহলে ও চাইলে ও মিতুকে ছাড়তে পারবে না। সব ঠিক ছিল। জানি না সব প্ল্যান কিভাবে আপনি জেনে গেলেন। তবে আমার আফসোস নেই, এখন আমার যদি শাস্তিও হয় তাও আমি খুশি। আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি। নুয়াজের কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে।
আকাশ তো যেন কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছে। যাকে সে এত কাছের বন্ধু ভাবতো সেই তার সাথে এমন করলো। আমার তোমাকে সন্দেহ সেদিন থেকেই হয়েছিল, যেদিন আমি তোমার ফোনটা দেখেছিলাম। মনে আছে? সেদিন যে তুমি আকাশকে রাতে মাতাল অবস্থায় বাসায় দিতে আসছিলে, আর আমি তোমাকে বলেছিলাম ওকে আমার রুমে রেখে আসতে। সেই সময় তুমি ভুল করে তোমার ফোনটা ফেলে যাও। আমি রুমে এসে দেখি তোমার ফোন বাজছে। আমি ধরার আগে ফোন কেটে যায়। তখন আমি তোমার হোয়াটসঅ্যাপে দেখি সেই ছবি আর ভিডিও যেগুলো আকাশ স্নেহার বলে সবাইকে দেখিয়েছে। ওগুলা রাহাত তোমাকে দিয়েছে। তখন আমার মনে হচ্ছিল কোনো একটা গন্ডগোল আছে, তাই তোমার ফোন থেকে আমি ওই ছবি ভিডিওগুলা নিয়ে নিই আর সেগুলো আর সিনিয়রগুলা আবিরকে দেই। তারপর আস্তে আস্তে জানতে পারি যে এসবের পেছনে তুমি ছিলে, কিন্তু কারণটা কি সেটা জানতাম না। আকাশ এবার ধীর পায়ে নুয়াজের কাছে গেল। নুয়াজের সামনে দাঁড়িয়ে ওকে বলতে লাগলো, বন্ধু মানে বন্ধুর বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকে, কিন্তু তুই তুই আমার বন্ধু হয়ে আমার সাথে এমন করলি। আরে তুই যদি আমাকে একবার জিজ্ঞেস করতে আমি তোকে সব সত্যি বলতাম। কি বলতি তুই? হ্যাঁ, কি বলতি? আমি জানতাম না নেহা তার বোন ছিল, আর জানবই বা কী করে? তুই কি কোনোদিন ওর সাথে আমাকে বলেছিস? ইভেন কলেজে থাকা অবস্থাতে তুই বলিসনি নেহা তোর বোন? নেহা চাইতো না কেউ জানুক, তাই বলিনি। আমি যেদিন তো নেহাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাই, সেদিন পরেই নেহাকে আমি আমার কলেজে দেখি, জানতে পারলাম ও আমাদের কলেজে পড়ে। তাই মাঝে মাঝে হাই হ্যালো হতো, কিন্তু সবুজ আর দীপু আমাকে নেহাকে নিয়ে বাজিয়ে দিল যে আমাকে নেহার সাথে কিছুদিন রিলেশন যেতে হবে। আমি প্রথমে রাজি হতে চাইনি, কিন্তু পরে ওরা আমায় অনেক জোর করে আর খ্যাপার তারপর আমি ঠিক করলাম আমি পূরণ করব বাজি। তাই নেহাকে আমি জাস্ট ফ্রেন্ড হবার প্রপোজাল দেই, কিন্তু ও আমাকে অন্য কিছু ভেবে নেয় যে আমি হয়তো ওকে ভালোবাসি। এভাবে কিছুদিন যাওয়ার পর আমি ওকে সত্যিটা বলি, কিন্তু ও বলে ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি স্নেহাকে ভালোবাসতাম। আমি ওকে সব জানিয়ে চলে আসি। পরের দিন ভার্সিটিতে নিয়ে আমাকে সবার সামনে জোর করতে লাগে, কিন্তু আমি ওকে খুব সহজভাবে বুঝতে থাকি, কিন্তু মাঝে কথা ওই স্নেহাকে নিয়ে বাজে কথা বলে। তাই আমি আর সহ্য করতে না পেরে ওকে থাপ্পড় মেরে কিছু উল্টাপাল্টা কথা শুনিয়ে দিই। সেদিন আমার ওপর অনেক খারাপ লাগছিল, ভেবেছিলাম ওকে সরি বলবো, কিন্তু ওকে আর কলেজে খুঁজে পাইনি। এর 2 দিন পর শুনি ও মারা গেছে। বিশ্বাস কর দোস্ত, আমি চাই না ওকে কষ্ট দিতে। সেদিনের পর সারা জীবনের কত বাজি খেলা অফ করি। তুই যদি একবার আমাকে বলতি তাহলে আমি সব বলতাম, কিন্তু তুই তা না করে সব শেষ করে দিলি। তোকে আমি কিছু করতে পারবো না, কারণ তোকে আমি নিজের ভাই মনে করি, কিন্তু মিতুকে ছাড়া আমি ছাড়বো না। আমি জানি না যে আজ আমি ওর সাথে ঠিক কী করব। এই বলে আকাশ বেরিয়ে পড়ে মিতুর কাছে যাওয়ার জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশ দেখে যাচ্ছে মিতু। আকাশের অবস্থা খুব একটা ভালো না, মনে হয় কিছুক্ষণের মাঝে বৃষ্টি নামবে। আজ মনে হয় আকাশেরও মন খারাপ মিতুর মতো। আজ মিতু তার জীবনের এমন একটা সত্য জেনেছে যা তাকে আকাশের থেকে আরও দূর করে দিল। আল্লাহ হয়তো তাকে তার পাপের শাস্তি দিল। সে তো কম অন্যায় করেনি স্নেহার সাথে। মাঝে যা করেছে তা আকাশকে পাওয়ার জন্য তবুও করেছে তো সব অন্যায়। মিতুর চোখ থেকে পানি যেন আজ থামছেই না, আর হয়তো কখনো থামবেও না। আচ্ছা, তাকে কি সত্যি চলে যেতে হবে আকাশের জীবন থেকে? পেয়েও কি হারিয়ে ফেললো সে আকাশকে? এত বড় শাস্তি আল্লাহ তাকে দিল। তার স্নেহার কাছে মাফ চাওয়া উচিত। সে যে ভুল করেছে তা শাস্তি সে পেয়ে গেছে বেশ কয়েক ঘন্টা আগে। সোফায় বসে আকাশের ছবিগুলো দেখছিল মিতু। আজকাল মিতু খুব বেশি চোখে হারায় আকাশকে। মিতু চেষ্টার কোনো কমতি রাখেনি, কিন্তু সে আকাশের মনে তার জায়গা তৈরি করতে পারেনি। তাতে কি আছে তো সে তার পাশে তার 2 চোখ ভরে দেখতে তো পারে, এইটাই বা কম কিসে। এসব ভাবনার মাঝেই মিতুর ফোনে তার ডাক্তারের কল আসলো। মিতু ফোনটা রিসিভ করলো। মিস মিতু? জি ডাক্তার, রিপোর্ট কি এসে গেছে? জি হ্যাঁ, রিপোর্ট আমার হাতে। ডাক্তার, রিপোর্টে সব ঠিক আছে তো? ডাক্তার, কোনো সমস্যা নেই তো? মিস মিতু, আপনি নিজেকে স্ট্রং করে নিন, কারণ এখন আমি আপনাকে আপনার জীবনের সবথেকে কঠিন সত্যটা জানাতে চলেছি। জি বলুন, আমি শোনার জন্য তৈরি। মিস মিতু, আসলে আপনার ওই পেট ব্যথাটা কোনো সাধারণ পেট ব্যথা নয়। আপনার জরায়ুতে একটা বড় সমস্যা আছে, যার কারণে আপনি কোনোদিন মা হতে পারবেন না।
এছাড়া আপনার জরায়ুতে একটা ছোট টিউমারও আছে। ইট ইজ ভেরি স্যাড টু সে দিস বাট সরি মিস মিতু, ইউ ক্যান নেভার বি এ মাদার। ডাক্তারের কথা শুনে মিতু একদম পাথর হয়ে গিয়েছিল। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেছে। সেদিকে তার খেয়াল নেই। একটা মেয়ের জন্য এর থেকে দুঃখের কথা কি হতে পারে যে সে কোনোদিন মা হতে পারবে না? চাইলে সে তার সন্তানের থেকে মা ডাক শুনতে পারবে না। আজ সমাজের চোখে সেও বাজা হয়ে গেল। বন্ধা নারীর পরিচয় হবে তার সমাজে। আর আকাশ আকাশ তো তাকে এমনিতেই সহ্য করতে পারে না। এটা জানার পর সত্যিই তাকে তার জীবন থেকে বের করে দেবে। বর্তমানে আগের কথাগুলো ভাবতেই চোখ আবার ঝাপসা হয়ে গেল। নিজের চোখের পানি মুছতেই নিজের চুল কারো হাত মুষ্টিবদ্ধ হবার টের পেল মিতু। আকাশ মিতুর চুলের মুঠি ধরে ঘুরিয়ে পরপর 4টা থাপ্পড় মারল। থাপ্পড়গুলো খেয়ে মিতু ছিটকে গিয়ে বাড়ি খায় বারান্দার রেলিংয়ের সাথে। তার মাথার পাশে কিছুটা কেটে গেছে। থাপ্পড় খেয়ে মিতুর মাথা ঝংঝং করছে। আকাশ মিতুকে তুলে আবার তার চুলের মুঠি ধরে বলতে লাগলো, কেন করলি এমন? কেন করলি? এর বড় প্রতারণা। তুই জানতি না স্নেহা আমার জান, স্নেহাকে আমি কত ভালোবাসি? তোর সাহস কীভাবে হয় ওর নামে মিথ্যা বলার? বল। এই নষ্টা মেয়ে মানুষটার শরীরের এই খায়েশ ছিল যে তুই নুহাজকে দিয়ে আমাকে নেশা করিয়ে নিজের কাছে নিছি, আর আমি এইভাবে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তার সাথে তোর মতো 2 টাকার মেয়ের এত বড় সাহস? আকাশ হাসানের সাথে গেম খেলিস? তোকে আমি আজকে মেরেই ফেলবো বলে আবার 2টা থাপ্পড় মারল মিতুকে। মিতু এবার মুখ থুবড়ে পড়ে গেল। তবুও খুব কষ্টে উঠে বসে আকাশের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলে, আমি যা করেছি তোমাকে পাবার জন্য করেছি আকাশ। ভালোবাসি তোমাকে। তোমার ভালোবাসা পাবার লোভেই আমি স্নেহাকে তোমার কাছে ছোট করেছি। আমি চেয়েছিলাম তুমি স্নেহাকে ভুলে আমাকে ভালোবাসো, কিন্তু না, এই 6 মাসেও আমি পারিনি তোমার মনে জায়গা করে নিতে। শুধু অবহেলা আর মারি খেয়ে গেছি। কিন্তু আকাশ, দোষী কি শুধু ওই আমি? তুমি কি দোষী নও আকাশ? তুমি কিন্তু আমাকে সেদিন বিয়ে করেছিলে, আমি তোমাকে জোর করিনি। সেদিন তুমি স্নেহার প্রতি রেগে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করলে। তুমি তো পারতে সেদিন আমাকে বিয়ে না করে স্নেহার কাছে এসে সত্য জানতে, কিন্তু না, তুমি তা করনি। কেমন ভালোবাসা তোমার স্নেহার প্রতি, যেখানে স্নেহার প্রতি বিশ্বাসী নেই। জানো আকাশ, আজ আমি বুঝতে পারছি সব কিছু জোর করে পাওয়া গেলেও ভালোবাসা জোর করে হয় না। আকাশ, তুমি স্নেহাকে পেয়েও হারিয়েছ শুধু বিশ্বাসের অভাবে। আকাশ এবার মিতুকে উঠিয়ে সোজা দাঁড় করিয়ে বলল, আমি স্নেহাকে হারাইনি, আমি আবার আমার স্নেহাকে নিজের করে নিব। স্নেহা ঠিক আমায় মাফ করে দেবে, আমি জানি, এটা আমার বিশ্বাস। কিন্তু তোকে আমি আর এই মুহূর্ত এখানে দেখতে চাই না। তোকে আমি আজকে ডিভোর্স দিয়ে দিব। আকাশ মিতুকে ছেড়ে ড্রয়ার থেকে একটা ফাইল বের করে সেখানে সাইন করে মিতুর মুখে ছুঁড়ে মারল আর বলল, এই নিয়ে ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে, আমি এখন সাইন কর। মরে গেলেও আমি এটাতে সাইন করব না। আল্লাহর কালাম পড়ে তোমাকে বিয়ে করেছি। তুমি না মানলেও আমি তোমাকে স্বামী হিসাবে মানি। আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুই এভাবে মানবি না। আকাশ ডিভোর্সের ফাইল সহ মিতুকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিল। বাইরে এতক্ষণে বৃষ্টি নেমে গেছে, প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে। আকাশ মিতুকে বাইরে ফেলে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোকে আজকে থেকে নিজের স্ত্রী বলে আমি মানি না। কোনো সম্পর্ক আজ থেকে তোর সাথে আমার নেই। আমি যে ভুল করেছিলাম আজ তা শুধরে নিলাম। আর এই মেয়ে কাবিনের 2 লক্ষ টাকা। আর বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। বলে আকাশ বাড়ির ভেতরে চলে গেল মিতুকে বাইরে ফেলে দিয়ে। মিতু অনেকবার দরজা ধাক্কালো, আকাশের নাম নিয়ে চিৎকার করলো, কিন্তু কোনো লাভ হলো না। মিতু চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমার পাপের শাস্তি আজ আমি পেয়ে গেলাম। সব পেয়ে আমি সব হারিয়ে ফেললাম। যেই কষ্ট আমি স্নেহাকে দিয়েছিলাম তার থেকে বেশি কষ্ট আজ আমার হচ্ছে। আমি তো বাঁচবো না আকাশকে ছাড়া। আল্লাহ, কেন হলো এমন আমার সাথে? মিতু আস্তে করে উঠে দাঁড়ালো। এখন একমাত্র তার নিজের বাসায় গিয়ে এসে আশ্রয় পাবে এই আশা নিয়ে মিতু বের হলো রাস্তায়। পিনপতন নীরবতা চলছে ড্রয়িং রুমের সবার মাঝে। স্নেহা এখনো একটা শোকে আছে। নুয়াজকে কিছুক্ষণ আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। যাবার আগে নুয়াজ স্নেহার কাছে এসে বলেছিল,
ক্ষমা চাওয়ার মতো মুখ বা কাজ কোনোটাই আমি করিনি। নিজ প্রতিশোধের নেশায় আমি তোর সম্মান নিয়ে খেলেছি। তুই যেদিন প্রথম আমাকে ভাইয়া বলে ডেকেছিলি সেদিন আমি নেহাকে অনুভব করেছিলাম তোর ভিতর, কিন্তু নিজের প্রতিশোধের আমি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যা আমাকে এত বড় অমানুষ বানিয়ে দিয়েছে। এবার যেদিন পবিত্র হয়ে ফিরবো সেই দিন আবার আমায় ভাইয়া বলে ডাকবি তো বনু, নাকি সেদিন রাগ করে মুখ ফিরিয়ে নিবি? নুয়াজের এমন কথায় স্নেহা কেঁদে বলল, নুয়াজ আরাফের কাছে এসে আবার বলল, আমার বাবা মায়ের আমি ছাড়া কেউ নেই, তাদের প্লিজ এসব জানাবেন না। চিন্তা করো না, তুমি না ফিরে আসা পর্যন্ত তাদের সব দায়িত্ব আমার। ইভেন তুমি ফিরে আসো, তোমার উজ্জ্বল ফিউচারের দায়িত্ব আমার। নুয়াজ মুচকি হেসে বলে, আমার বোনটাকে ভালো রাখবেন, খুব ভালোবাসে আপনাকে। হ্যাঁ, অবশ্যই। পুলিশ নুয়াজ আর রাহাতকে কারে করে নিয়ে চলে গেল। নুয়াজের কর্মের শাস্তি তো তাকে পেতেই হবে, সে জানে। এতদিন পর আজ মনে হচ্ছে বড় একটা চিন্তা মাথা থেকে নামলো। ঠিক বলেছো ভাইজান। তবে নুয়াজের জন্য খারাপ লাগছে। ছেলেটা নিজের জায়গাতে ঠিক আছে, বোনের মৃত্যুর প্রতিশোধ আজ ওকে এত দূর। হ্যাঁ, তা ঠিক। তবে আমার মনে হয় এবার নোয়াক ভালো হয়েই ফিরবে। আমি ওর চোখে অনুশোচনা দেখছি। তাই যেন হয়। এবার চলো বাড়ি ফিরে মিতুকেও তো একটু দেখা দরকার, তাই না? আকাশ তখন দেখলাম রেগে বেরিয়েছে, অতিরিক্ত কোনো কিছু করে না ফেলে আবার। সকালের দিকে স্নেহারা সবাই বাসায় আসে। গতকাল রাতে অনেক বৃষ্টি থাকায় তারা আসতে পারেনি। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে নিচে বসে আছে। সবার মধ্যে এখনো কিছু চিন্তা রয়েছে, সেটা আকাশ আর মিতুকে নিয়ে। কালকের পর আকাশকে তারা দেখেনি বা বাড়িতে এসে এখনো পায়নি। মিতুকেও তারা কোথাও দেখছে না। সবার ভেতর একটা চিন্তা কাজ করছে, আকাশ মিতুকে কি করেছে। আরব গিয়ে দেখতো আকাশ কি ও রুমে আছে নাকি, আর মিতিও কি রুমে আছে নাকি। আচ্ছা বড় কাকা, দেখছি আমি। আরাফ আকাশের রুমে এসে দেখে দরজা হালকা দেওয়া। আকাশ দরজা ঠেলে ভেতরে এসে দেখে আকাশ নিচে শুয়ে আছে, পাশেই 2টা মদের বোতল রাখা। আরাফ বুঝতে পারে আকাশ কাল সারা রাত ড্রিঙ্ক করেছে, কিন্তু মিতু মিতু কোথায়? আরাফ এবার আকাশকে জাগানোর চেষ্টা করতে থাকে। কয়েকবার ধাক্কা দেওয়ার পর আকাশ হুঁশে আসে। আরাফ আকাশকে ধাক্কা দিয়ে বলতে লাগে, আকাশ ওঠ, সকাল হয়ে গেছে। তুই কাল সারা রাত মদ খেয়েছিস। আর মিতু কই? মিতুকে কি করেছিস তুই? আকাশ মাতাল গলায় বলে, কিছু করিনি তো, আমি জাস্ট আমার জীবন থেকে বের করে দিয়েছে। শালি একটা বেইমান, ধোকাবাজ, ওর শাস্তি ওকে আমি দিয়েছি। আরব ভালোই বুঝতে পেরেছে আকাশ মিতুকে বের করে দিয়েছে হয়তো। আরফ এবার এক বালতি পানি এনে আকাশের গায়ে ঢেলে দেয়। আকাশ ধরফরিয়ে ওঠে। 15 মিনিটের মধ্যে তোকে নিচে দেখতে চাই। কথাটা বলে আরফ নিচে চলে আসতো। আকাশ কই? গড়ি আছে, মাতাল হয়ে আছে। নেশা করেছে? হ্যাঁ। মিতু সে কই? ওকে আকাশ বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন হয়তো ওর বাপের বাড়িই গেছে। একটা খোঁজ নেওয়া উচিত আমাদের। এটা মেয়ে মানুষ, একা রাতে এভাবে খোঁজ নেওয়া দরকার। হাজার হলেও সে এ বাড়ির বউ। ইমরান ঠিক বলেছে। আরাফ, তুই একটা বরং খবর নে। আব্বু কাকাই, আমি খবর নেওয়ার জন্য আমার এক লোককে খবর দিয়েছি। সে একটু পরেই জানাবে মিতু কই আছে। বেশ কিছুক্ষণ পর আকাশ নিচে আসতো। আকাশকে দেখে মোতারে বললেন, আর কত অধপতন হবে তোর? তুই কাল রাতে একটা মেয়ে এইভাবে ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিছস। মেয়েটা যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে? আকাশ ভাবলেশীন ভাবে বলল, আমার যায় আসে না ওর কি হলো না হলো, আমি ওকে নিজের স্ত্রী বলে কোনোদিন মানিনি। আর এসব জানার পরেই তো প্রশ্ন আসে না, তাই ওর কি হলো না হলো তাই নিয়ে কিছু যায় আসে না আমার। অধপতনের চরম সীমায় চলে গেছে তোর ছেলে মোতালেব। আকাশ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আরাফের সেই লোক খোঁজ নিয়ে জানায় মিতু তার বাড়িতেই আছে। সবাই ঠিক করেছে কিছুদিন যাক, তারপর মিতুকে নিয়ে আসবে। ততদিন বাবার বাড়িতেই থাক। কিছুদিন গেলে মিতুর প্রতি সবার রাগ একটু হলেও কমতে পারে। আরাফের আজকে রাতে হাসপাতালে যেতে হয়েছে, একটা ইমার্জেন্সি রোগী আছে তাই। স্নেহা রাতের তাড়াভরা আকাশ দেখছে, খুব শান্তি লাগছে তার। অবশেষে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। তার গায়ে যে অন্যায়ের দাগ লেগেছিল তা দূর করতে পেরেছে।
আর এই সব হয়েছে আরাফের জন্য। সে না থাকলে কোনো দিন হতো না। আরাফের প্রতি স্নেহার ভালোবাসাটা আরও গভীর হয়ে গেল। এইসব ভাবছিলই কি তখন পেছন থেকে একটা ডাক শুনে থমকে যায় স্নেহা। খুব পরিচিত ডাক, স্নেহার কাছে আসা। তার এক সময়ের কাছের মানুষ তাকে এই নামটাই ডাকত, যাকে স্নেহা মন প্রাণ দিয়ে ভালোবাসত। কিন্তু সময়ের স্রোতে আজ সেই মানুষটাই স্নেহা নয়। স্নেহা পেছনে ফিরে দেখে আকাশ দাঁড়িয়ে আছে, চোখ মুখ তার মলিন হয়ে আছে। হয়তো অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। আকাশের চোখে স্নেহা আজ আবার তার প্রতি সেই ভালোবাসাটা দেখতে পাচ্ছে, যা সে গত 4 বছর ধরে দেখে এসছে। আকাশ স্নেহার কাছে এসে আবার বলল, বাবুই কেমন আছো? স্নেহা কিছুটা আনইজি লাগছে এভাবে আকাশকে দেখে, তাও নিজেকে সামনে নিয়ে বলে, এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো নেই আমি। মিতুকে কেন বের করে দিলে? যাও ফিরিয়ে আনো। তুমি কি বলতে চাও স্নেহা, এই যে মেয়েটা তোমাকে সবার সামনে এত খারাপ বানালো, যে তোমার চরিত্র নিয়ে এত বাজে কথা বললো, তাও তুমি ওকে বলেছো ফিরিয়ে আনতে? আর তাছাড়া আমার মনেই মেয়েটা জন্য না, তোমার জন্য খারাপ করছে। স্নেহা এবার হালকা হেসে বলল, আমার চরিত্র তো তুমিও খারাপ বলেছিলে আকাশ। আমাকে সবার সামনে তুমিও চরিত্রহীনা বলে অপমান করেছো। এমনকি সেদিন ছাদেও তুমি বলেছিলে আমি আরাব ভাইয়াকে আমার রূপের জালে ফাঁসাচ্ছি। জানো আকাশ, মিতুর প্রতি আমার রাগ নেই কেন? মেয়েটা যাই করেছে ভালোবাসার জন্য করেছে। আমাকে অপমান করেছে, আমাকে ছোট করেছে তোমার জন্য। কিন্তু আকাশ জানো আমার রাগ ঠিক কোথায়? আমার রাগ তোমার প্রতি আকাশ। হ্যাঁ, তোমার প্রতি। সেদিন তুমি যদি মিতুকে বিয়ে না করে একবার আমার কাছে আসতে, তবে আজ এত কিছু হতো না। সেদিন তুমি তা করনি, স্বার্থপরের মতো বিয়ে করেছিলে মিতুকে। যতই তুমি বলো তুমি ওকে স্ত্রী হিসেবে মানো না, কিন্তু ও তোমার স্ত্রী এখন। জানো আকাশ, আমি রাতের পর রাত এই ছাদে এইখানটায় দাঁড়িয়ে তোমার জন্য পাগলের মতো কান্না করেছি। তোমাকে ফিরে পাওয়ার বৃথা কান্না করেছি। জানো আকাশ, তুমি যখন আমার চরিত্র নিয়ে এত বাজে কথা বলছিলে, তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজাটাকে পুড়িয়ে দিচ্ছে। যেই মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, সেই মানুষটা আমাকে বিশ্বাস করলো না, আমাকে এক নিমিষে বাজারি মেয়ে বানিয়ে দিল। তুমি নিজে আমাদের সম্পর্কটাকে সবার সামনে মিথ্যা বানিয়ে দিয়েছিলে। আমার 4 বছরের ভালোবাসা এক নিমিষের পায়ের তলায় পিষে দিয়েছিলে। আকাশ, আমি আজও ভুলতে পারি না। মিতু যখন আমার চোখের সামনে ওর ভেজা চুলগুলো ঘুরে ঘুরে দেখাতো, তখন মনে হতো আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আকাশ, একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। ভালোবাসার মূল চাবিকাঠি হলো বিশ্বাস, সেটা তুমি আমার প্রতি রাখোনি। আকাশের স্নেহা কথাগুলো শুনে নিশ্চুপ হয়ে গেছে। স্নেহা একটা অন্যায় কথা বলেনি, সে যা বলেছে সব ঠিক। আকাশ স্নেহার 2 হাত ধরে বলে, আই এম সরি স্নেহা, আমাকে ক্ষমা করে দাও। বিশেষ করে স্নেহা, আমার সাথে মিতুর সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি। শুধু সেদিন নেশার ঘরে আমি ওর কাছে গিয়েছিলাম, কিন্তু তারপর থেকে সবসময় ওকে এড়িয়ে চলি। স্নেহা, আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি ভুল করে ফেলেছি স্নেহা, মস্ত বড় ভুল করে ফেলেছি। আমানত হয়নি মিতুর কথায় আর হয় ছবিগুলো দেখে তোমাকে অবিশ্বাস করা। সরি স্নেহা, ক্ষমা করে দাও আমাকে। আমি তোমাকে অমুক আঘাত করেছি, প্লিজ মাফ করে দাও। ফিরে এসো স্নেহা, আমি তোমায় প্রমিস করছি আর কোনোদিন আমি তোমাকে কষ্ট দেব না। খুব ভালোবাসি আমি তোমাকে স্নেহা। মিতুকে জেদের বসে বিয়ে করলেও আমি তোমাকে কখনো ভালোবেসেছি আর কখনো ভালোবাসি। প্লিজ স্নেহা, ফরগিভ মি প্লিজ। স্নেহা আকাশের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আজ আমার কাছে ক্ষমা কেন চাইছো আকাশ? আজ যদি এইসব মিথ্যা সেটা তুমি না জানতে, তবে তুমি আমাকে ঘৃণাই করতে আর মৃত্যুর সাথেই থাকতে। আজ যখন জানতে পারলে সব মিথ্যা ষড়যন্ত্র, তখন তোমার আমার প্রতি ভালোবাসা জেগে উঠলো, তোমার অনুশোচনা হতে লাগলো। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, তুমি আদৌ কোনোদিন আমাকে ভালোবেসেছো? আমি কি তোমার ভালোবাসা নাকি তোমার অভ্যাস, কোনটা? এটা ভালোবাসা হতে পারে না, কোনো দিন না। হ্যাঁ আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তোমার সাথে জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি বলছি আমি তোমাকে আর ভালোবাসি না। তোমাকে আমি ক্ষমা করে দিলেও আমি তোমার কাছে ফিরবো না, কারণ 1 তুমি বিবাহিত, 2 আমি এখন আরাফকে ভালোবাসি। আমার মনে এখন শুধুই আরাফের জন্য ভালোবাসা আছে, সেখানে তোমার কোনো ছায়া নেই। মিতুকে নিয়ে ভালো থেকো আকাশ। যেই ভুল তুমি একটা বাজি জিততে নেহা আপুর সাথে করেছো, তারপর আমার সাথে, প্লিজ মিতুকে এখন আর কষ্ট দিও না। কথাগুলো বলে এক দৌড়ে চলে এলো স্নেহা। খুব কষ্ট হচ্ছে তার, যাই হয়েছে, কিন্তু একসময় তো খুব ভালোবাসতো সে আকাশকে। তার কিশোরী জীবনের প্রথম প্রেম ছিল আকাশ। সেই প্রথম ভালোবাসাকে চাইলেও ভোলা যায় না। প্রথম ভালোবাসা আমাদের হাসতে শেখায়, কাঁদতে শেখায়। প্রথম ভালোবাসা ভালোবাসার অনুভূতি শেখায়। স্নেহাও পারেনি আকাশকে একদম ভুলে যেতে। তার মনে কখনো কখনো
আকাশের নামে উকি ঝুঁকি মারে, কিন্তু সে আর ফিরবে না, কারণ সে আরবকে ভালোবাসে। হ্যাঁ, আরাফই এখন তার জীবনের সব। সেদিনের পর থেকে আকাশ চেয়েও স্নেহার সাথে কথা বলতে পারেনি। স্নেহা নিজেই সেই সুযোগ দেয়নি। স্নেহা সবসময় আকাশের থেকে দূরে দূরে থাকতো। এদিকে আকাশের মন দুমড়ে মুচড়ে যাচ্ছে স্নেহা আর আরাফকে একসাথে দেখে। তাদের প্রেম দেখে আকাশের ভেতর জ্বলে যাচ্ছে। এই তো সেদিন সন্ধ্যায় আরাফ স্নেহাকে পড়াচ্ছিল আর দুষ্টুমি করছিল, আড়াল থেকে সেটা আকাশ দেখছিল আর জ্বলছিল। আকাশ বুঝতে পেরেছে এভাবে হবে না, তাকে অন্য পরিকল্পনা করতে হবে। আজকে জাফর সাহেবরা মিতুর বাড়িতে কল করেন। কল দিয়ে তারা মিতুর কথা জানতে চাইলে মিতুর ভাই স্পষ্ট বলে দেয়, এরকম মেয়ের আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। যে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমাদের কাছে মিতু মৃত। মৃতুর বাবা ভাই সবকিছু শুনে মৃতুকে পরদিনই বাড়ি থেকে বের করে দিয়েছে। জাফর সাহেবরা সবাই ভাবছে তাহলে মিতু গেল কই। আকাশের তো এই নিয়ে কোনো হেলদোল নেই। এর মধ্যে একজন এসে আকাশের নামে একটা লেটার দিয়ে যায়। জাফর সাহেব সেটা খুলে চমকে যায়। মাথা নিচু করে ড্রয়িং রুমে সবার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। তার সামনে দাঁড়ানো তার বাবার রাগে তার চোখ মুখ লাল হয়ে আছে। তিনি চিৎকার করে বলছেন, তোমাকে আমরা কি শিক্ষার অভাব রেখেছিলাম বলো তো, যেটার অভাবে তুমি এর খারাপ হয়ে গেছো? আমাদের মান সম্মান সব এইভাবে ধুলেই মিশাচ্ছ। যখন যা ইচ্ছা তখন সেটাই করবে ভাবছো। যখন যাকে ইচ্ছে বিয়ে করে নিয়ে আসলাম, আবার তাকে ছেড়ে দিলাম। তুমি একদিন আমাদের এসে বললে তুমি স্নেহাকে বিয়ে করতে চাও, ওকে ভালোবাসো, তাই আমরা তোমাদের এঙ্গেজমেন্ট করাতে চাইলাম। এঙ্গেজমেন্টের দিন তুমি স্নেহার ব্যাপারে কী সব জানলে, বেশ ওর সাথে সম্পর্ক শেষ করে দিলে, ওকে যা তা বলে অপমান করলে। তখন আবার মিতুকে নিয়ে আসলে বিয়ে করবে, তখন বললে তুমি মিতুকে ভালোবাসো, বিয়ে করছো। আর এখন আবার তো তাকে ডিভোর্স দিলে, কারণ তুমি এখন জানলে যে মিতু প্রতারণা করছে, ঠকিয়েছে। বেশ, শেষ মিতুর সাথে তোমার সংসার। পেয়েছোটা কি তুমি নিজের জীবনটাকে? আর বিয়েটা কি পেয়েছো? ছেলে খেলা। যখন যা ইচ্ছে সেটাই করে চলেছো। একটা সময় এমন আসবে দেখো, তোমার পাশে তুমি কাউকেই পাবে না। আকাশ এবার মাথা উঠিয়ে বলল, আমি সরি বাবা, কিন্তু আমি মিতুকে বিয়ে করেছিলাম জেদের বশে, কিন্তু আমি জানতাম না যেটার উপর ভিত্তি করে আমি জেদ করলাম তা সাধারণ নাটক। আমি মিতুকে ভালোবাসি না, আর না কোনোদিন বাসবো। আমি স্নেহাকে ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর মিতুকে আমি বিয়ের সময় বলেই দিয়েছিলাম যে বিয়ের 6 মাস পর আমি ওকে ছেড়ে দেবো। আমি বিয়ের কথাটাও তোমাদের জানিয়ে করিনি, তাই এটাও তোমাদের জানাইনি। আকাশের কথা শুনে ইমরান আর জাফর বলে ওঠে, তোমার ঠিক কাছে স্নেহাকে আমরা কোনোদিন দেব না। যে আমার মেয়েকে বিশ্বাস না করে অন্যকে বিশ্বাস করে অপমান করে, তার কাছে আমি আমার মেয়েকে বেঁচে থাকতে দেব না। খুব কষ্ট পেয়েছে আমার মেয়েটা এই কয়েক মাসে, আবার সেই কষ্টে ওকে ফেলবো না। ভাইজান, আমি নিজেই তো এই শয়তানের কাছে স্নেহা মাকে দেব না। আকাশ সবার কথা শুনে যেই আশাটুকু রেখেছিল তার শেষ হয়ে গেল। কিছুক্ষণ আগে জাফর সাহেবের হাত ডিভোর্স পেপার এসেছে, সেখানে আকাশ আর মিতুর সাইন করা। হাতে একটা লেটারও এসেছে। তখনই জাফর সবাইকে নিচে রেখেছে। জাফর মোতালেবের হাতে পেপারটা দেন। মোতালেব সেটা দেখে আকাশের কাছে গিয়ে ওকে থাপ্পড় মারে। আজকে আরাফ আর স্নেহা এসেছে ঘুরতে। অবশ্য স্নেহাই আরাফকে অনেক বায়না করে ঘুরতে বের করেছে। আরাফ আর স্নেহা এসেছে একটা নদীর পাড়ে। হালকা বাতাস, সবুজ ঘাস, নদীর পানির ঢেউ সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। স্নেহা আর আরাফ পাশাপাশি বসে আছে। আজকে বাসার সবাইকে একটা কথা জানাবো। কি কথা? তোকে কমু কেন সিমরি? যাও, বলা লাগবে না। চলো এখন ফুচকা খামু। এই দুলাবালি চি। ওই স্যামরা চুপ, চলো। স্নেহা আরাফকে টেনে নিয়ে গেল ফুচকার দোকানে। আকাশ নিজের রুমে বসে আছে। সামনে পড়ে আছে ডিভোর্স পেপার আর চিঠিটা, যেটা সে একবারও খুলে দেখেনি। তার এসব নিয়ে মাথা ব্যথা নেই। তার এখন একটাই মাথা ব্যথা, যেটা হলো স্নেহা। বিকালের আরাফ স্নেহা বাসায় আসে। আরাফ রুমে যাওয়ার আগে ওর মাকে বলে গেছে সবাইকে আজকে খাবার টেবিলে থাকতে। রাতে সবাই খাবার টেবিলে উপস্থিত, শুধু আকাশ বাদে। খেতে খেতে আরাফ সবাইকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আরাফ, বলো কি বলবি? বড় কাকা, মেজো কাকা, বাবা, ছোট কাকা, আসলে আমি স্নেহাকে বিয়ে করতে চাই। আমার একটা কথা বলার ছিল তোমাদেরকে। আরাফের কথায় সবাই অবাক হয়। তারা ভাবেনি আরাফ নিজে এই কথাটা বলবে। তারা চেয়েছিল আরাফকে এই কথাটা বলতে, তবে আরাফ নিজেই বলবে ভাবেনি।
আমরাও চেয়েছিলাম এই কথাটা তোমাকে বলতে, স্নেহাকে তোমার সাথে এর ভালো দেখে তোমাকে এই প্রস্তাব দিতে। তবে তুমি নিজের দেওয়াতে আমার খুব ভালো লাগলো। আর তুমি কি স্নেহাকে ভালোবেসে বিয়েটা করতে চাচ্ছ নাকি অন্য কোনো কারণে? খারাপভাবে নিও না, তুমি বুঝতে পারছো কথাটা আমি কেন বললাম। বুঝতে পেরেছি কাকা, আমি স্নেহাকে ভালোবেসে বিয়ে করতে চাই। আকাশে করা ভুলের কারণে ওকে করুণা করে নয়, আমি সত্যি স্নেহাকে অনেক ভালোবাসি। বেশ তো, কবে বিয়ে করতে চাচ্ছ?